মাঝপথে বয়কট করে বেরিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন নির্বাচন কমিশনারের সঙ্গে, মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে তিনি বেরিয়ে এলেন অপমান করার অভিযোগে। কি বললেন দেখুন। हम उसको बॉयकॉट करके चलाया, हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. He is very arrogant. जानबूझ के इतना खराब बिहेव हम लोगों के साथ किया है। मैंने कहा है कि I'm sorry कि आपका साथ हम लोगों ने मिलकर जस्टिस देने के लिए आए थे। जस्टिस तो नहीं मिला, लेकिन आप इनजस्टिस कर रहा है और झूठा बात कह रहे हैं। He's a great liar. He's giving some briefing after our queries. All are dropped. All are lie, garbage of lies. हम 5 लेटर दिया, एक भी रिप्लाई उन्होंने नहीं दिया। সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রীর কাছে। দিল্লি থেকে রয়েছে মৈত্রী। কি এমন হলো এত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? একেবারেই দেখো, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে যখন বৈঠকে যান, তার সঙ্গে কিন্তু শুধুমাত্র যে তার দলের প্রতিনিধিরা ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদরা এবং দলীয় প্রতিনিধিরা ছিলেন তাই নয়, তার সঙ্গে এসআইআর-এর আক্রান্ত সে সমস্ত পরিবারের সদস্যরাও তারা ছিলেন। প্রায় 1.5 ঘন্টার এই বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে তার যেটা অভিযোগ যে তাদের সঙ্গে তারা যে প্রশ্নগুলো তুলেছিলেন সেই প্রশ্নের কোনো যথাযথ জবাব দেওয়া তো দূরস্থান, তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং যথেষ্ট ঔদ্ধত্য নিয়ে কথা বলেছেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি কার্যত বলেন যে তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, তিনি দিল্লিতে দীর্ঘদিন রাজনীতি করেছেন, কিন্তু এরকম জাতীয় নির্বাচন কমিশনার তিনি দেখেননি। তিনি চেয়ারকে সম্মান জানিয়েই তিনি উল্লেখ করেন আজকে যে এই জ্ঞানেশ কুমার তিনি একেবারে বিজেপির তোতা পাখির মতো কাজ করছেন এবং সম্পূর্ণভাবে রাজনৈতিক দলের কর্মীর মতো তিনি কাজ করছেন। যে বিষয়গুলো তারা বারবার করে তুলছেন, একাধিকবার তিনি চিঠি দিয়েছেন, সেই চিঠির কোনো জবাব দেননি এবং আজকে যখন তারা একটা সুরাহা পাওয়ার জন্য, কিছু মানুষের যাতে সুরাহা হয় সেই কারণে একটা সমাধান পাওয়ার জন্য যখন জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে আসলেন, তখনও তাদের সঙ্গে ঔদ্ধত্য নিয়ে দেখা করলেন জ্ঞানেশ কুমার, জাতীয় নির্বাচন কমিশনার, এবং তাদের কাছে বেশ কিছু বিষয় এমনভাবে তারা প্রশ্নগুলো তুলছিলেন সেই প্রশ্নের জবাব সঠিকভাবে তিনি দেননি এবং সেই কারণেই বৈঠককে বয়কট করে বেরিয়ে আসেন বলে জানান এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন অবশ্য পাল্টা তাদের বক্তব্য প্রকাশ করেছে। জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য যে তারা আজকে জ্ঞানেশ কুমার, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত বক্তব্যকে শুনেছেন এবং তার সঙ্গে সঙ্গে তারা আরও বেশ কিছু বিষয়, রাজ্যের আইন শৃঙ্খলার বিষয় থেকে শুরু করে বিএলও এবং যারা এসআইআর-এর কর্মীরা রয়েছেন, বিশেষত যারা সরকারি কর্মী রয়েছেন তাদেরকে ভয় দেখানো, বিডিও অফিসে ভাঙচুর করা, এই ধরনের বিষয়গুলো কিন্তু তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তুলে ধরেছেন এবং আইনকে কোনোভাবেই হাতে তুলে নেওয়া যাবে না এই বিষয়টা উল্লেখ করেছেন। জাতীয় নির্বাচন কমিশন সূত্র উল্লেখ করছে যে জ্ঞানেশ কুমার নন, তাদের দাবি জ্ঞানেশ কুমার নন, মমতা বন্দ্যোপাধ্যায়ই ধৈর্য হারিয়ে টেবিল চাপড়ে তিনি বেরিয়ে এসেছেন এবং বৈঠককে তিনি বয়কট করেছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টতই অভিযোগ তুলেছেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবং তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে এই লড়াই আগামী দিনে আরো চলবে। কমিশনকে অহংকারী, মিথ্যেবাদী বলে আক্রমণ, বিজেপির কথায় কমিশন চলে বলে তোপ, ক্ষমতা দখলে বাংলাকে টার্গেটের অভিযোগ, দিল্লি থেকে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। हमने बहुत इलेक्शन कमीशन देखा, ये लोग कभी ऐसा कोई पार्टी के लिए पैलोट नहीं बना है, कोई तोता पाखी नहीं बनाई, कोई हिज मास्टर वॉइस नहीं बनाया। अगर वो बीजेपी उसका पक्ष में है, जो मर्जी बीजेपी कहेगा उसको वो करेगा, तो हमारा भी जनता हमारे साथ में है, हम मैदान में लड़के लेंगे। हम देखते हैं बीजेपी कितना दिन रहे और ऐसा बिहेव करे। चुनाव आयोग से हमारा कुछ उम्मीद नहीं है, एक बीजेपी का पूरा दलाल है, दलाल दलाल दलाल। इन्होंने जितना दिन रहेगा कुर्सी पे ना, एक देश के लिए खतरनाक है, सॉरी लोकतंत्र के लिए खतरनाक है। आई रेस्पेक्ट दैट चेयर, आई टोल्ड हिम सो मेनी टाइम, आई ट्रस्ट यू, आई विल बेट ऑन यू, दैट्स व्हाई वी केम। लेकिन उन्होंने बात ही नहीं सुनता है, जो बीजेपी बोलता है वही करता है। बीजेपी रहेगा तब तो सब रहेगा ना, आप लोगों को कुर्सी बचेगा, लेकिन आप तो कुर्सी आज बचा सकता है, काल नहीं बचेगी। আরো অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কেন বারবার বাংলাকে টার্গেট, 6 মাস রাজ্য সরকারকে কাজ করতেও না দেওয়ারও অভিযোগ।
आप क्यों 8100 माइक्रो ऑब्जर्वर ओनली बंगाल में किया, बंगाल को टारगेट करने के लिए? आप क्यों त्रिपुरा से बीजेपी माइंडेड ऑफिसर को लेके इलेक्शन कमीशन में ऑफिस के बैठता है और सबको नाम करता है? बीएलओ का कोई पावर नहीं है, डीओ को नहीं है, डीएम का नहीं है, ईआरओ को नहीं है, एईआरओ का नहीं है। और इलेक्शन स्टैट्यूटरी बुक्स में रोल ऑब्जर्वर माइक्रो ऑब्जर्वर का कोई भूमिका नहीं है। लेकिन तब भी इन्होंने जानबूझ के सुप्रीम कोर्ट का वर्डिक्ट नहीं मानते हैं, पूरा वर्डिक्ट वायलेट करते हैं। 6 महीने पहले से उन्होंने हमारा गवर्नमेंट को पूरा कैप्चर करके रखा, हमको कोई काम करने नहीं दे रहा है। जस्ट लाइक ए प्रेसिडेंट रूल दे आर डूइंग इन बंगाल। आई विल नॉट लीव इट टू देम। बंगाल इज बीइंग टारगेटेड। আর ইতিমধ্যেই জরুরি ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি, এর আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন 1 লক্ষ মানুষকে নিয়ে দিল্লিতে আন্দোলনের। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, যেদিন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছিল সেদিনই বিহারের এসআইআর ঘোষণা হয়েছিল, সেই দিন থেকে চড়া সুর, আরো চড়া সুর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাহলে কি এবার দিল্লিতে অভিযানের ডাক, দিল্লিতে আন্দোলন? প্রথমত হচ্ছে যে দিল্লি কেন্দ্রিক যে একটা বড়সড় আন্দোলন হচ্ছে তার ইঙ্গিত একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই দিয়ে রেখেছিলেন। এবং তুমি জানো যে প্রথম দিন থেকে বাংলার এসআইআর ঘোষণা হওয়ার পরও যতবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক বৈঠক করেছেন, বিভিন্ন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন, সেখানে তারা বুঝিয়ে দিয়েছেন যে তারা অপরিকল্পিত এসআইআর এর বিরুদ্ধে রয়েছেন এবং কিভাবে এর মোকাবিলা করতে হয় তারা সেটা জানেন। সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস যেমন এই গোটা বিষয়টি দেখছে, একই রকমভাবে তারা বলে দিয়েছিল যে এই ঘটনার ক্ষেত্রে যদি কোনো একজন মানুষের মৃত্যুর ঘটনা বা বৈধভাবে নাম বাদ দেওয়ার মতো, বৈধ যারা ভোটার তাদের যদি নাম বাদ দেওয়ার ঘটনা ঘটে, তাহলে তারা নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে তারা আন্দোলন চালাবে। এই সুর আরও বেশি চড়তে শুরু করে কবে? যেদিনকে আমরা দেখেছিলাম যে যাদবপুর থেকে হাজরা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করলেন, সেই মিছিলের শেষে হাজরাতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন, তখন আজকে যিনি এই ডেলিগেশনে উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের সাংসদ, তাকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কল্যাণ, তাহলে দিল্লি চলার প্রস্তুতি নিতে হবে। এবং তখনই বুঝতে পারা গিয়েছিল যে তৃণমূল কংগ্রেস দিল্লি কেন্দ্রিক কোনো আন্দোলনের পথে যাবে। গত 3 থেকে 4 দিন আগেও আমরা দেখেছিলাম যে ঘনিষ্ঠ মহলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উষ্মা প্রকাশ করেছিলেন কমিশনের ভূমিকা নিয়ে, এবং যারা এইভাবে অস্বস্তির শিকার, হয়রানির শিকার হতে হচ্ছে তাদেরকে নিয়ে তারা যে আন্দোলন করবেন সে বার্তাও দিয়ে রেখেছিলেন। এবং আজকেও দিনভর তারা যে পাশে রয়েছেন সেটা বোঝানোর জন্য সকালবেলা কখনো চাণক্যপুরী, কখনো হেলি রোডের বঙ্গভবনে তিনি গেলেন এবং দিনভর দিল্লি পুলিশের ভূমিকা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা তা নিয়ে সরব ছিলেন। এবং কমিশনের দপ্তর থেকে বেরিয়ে যেভাবে বিজেপি কমিশনের যোগ নিয়ে তিনি সরব হয়েছেন এবং কার্যত তিনি উল্লেখ করেছেন তাকে যেভাবে অপমানের শিকার হতে হয়েছে, তাতে তারা বড়সড় আন্দোলনের পথে যাবেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এতদিন তো রাজ্যে আন্দোলন চলছিল, কেন দিল্লির কথা ভাবনা চিন্তাতে রাজনৈতিক মহল মনে করছে? তার কারণ জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বিহার, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের উদাহরণ বারবার ধরে তৃণমূল কংগ্রেস দিচ্ছে। একই সঙ্গে তাদের তরফ থেকে উল্লেখ করা হচ্ছে যে এই রাজ্যে তৃণমূল যেভাবে এসআইআর নিয়ে আন্দোলন করতে পেরেছে, বাকি জায়গায় বিজেপি বিরোধী বাকি নেতৃত্বরা সেভাবে করে উঠতে পারেনি, ফলে তারা সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ফলে এই মুহূর্তে সংসদের অধিবেশন চলছে, বিজেপি বিরোধিতার সুর বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে দিল্লি কেন্দ্রিক বৃহত্তর আন্দোলনের পথ খোলার একটা রাস্তা তৈরি হচ্ছে, এমনটাই মত রাজনৈতিক মহলের। उन्होंने जो किया है ठीक किया है। आप बीजेपी का वॉइस से काम कर रहे हैं, आप इंक्लूजन नहीं कर रहे, आप डिलीशन कर रहे। पहले 58 लोग को बात दिया, इसका बाद 1.4 करोड़ मीन 2 करोड़ आदमी का नाम अब मिसमैप में डाल दिया। बिहार तो देखा नहीं, इसके लिए बिहार में आप जीत गया, लेकिन हमारा ऑर्गेनाइजेशन है, इसके लिए हम अगर आप चाहते हैं, I can challenge, I can win lakhs of people here in Delhi and I can parade them in front of anybody else. আর গণেশকে বার্তায়, গণেশ কুমারকে বার্তায় ধনখড়ের প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। इतना लोगों का डेथ हो गया, इलेक्शन कमीशन इज टू टेक द रिस्पॉन्सिबिलिटी। आज उन्होंने बीजेपी का बात में काम करते हैं। धनखड़ जी ने भी ऐसा ही किया था, हमारा स्टेट में भी गवर्नर था, और लोग हमारा खिलाफ में बोलते थे। मैंने बोला आपका हाल भी धनखड़ का माफिक होगा। রণং দেহি মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে
15 বছর পরে 15 বছর আগের বিরোধী নেত্রীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়, তবে মাটি অন্য, পশ্চিমবঙ্গ নয়, দিল্লি। हम कोई एजुकेशन नहीं करने के लिए आया। अगर हम एजुकेशन करते तो आप लोग को हम दिमाग खराब कर देते। अगर आप हमको खुद ऐसा करेंगे बेइज्जती, तो हम भी जब कसम काम लेना जाता है। लेकिन आप मेहरबानी करके इसको बात सुनते हमारे लोगों को हैरान मत करो। ये लोग क्या रास्ता पे रुकेगा, सड़क पे रुकेगा? मैं देखो घर का कपड़ा पड़ के चलाया, इसी के लिए हमको रुक नहीं सकता है। সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। Just now I got the information. I didn't change even my clothes. I'm just going as a house staying. Abhishek was also used to do something work. I said, let go with us. And if they challenge like this, then they do not know we are danger than anybody else because we born and brought up from the struggle. I will request the Home Minister not to behave like this. If nobody fight in this country, I will fight. Our party will fight. 2011 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল। বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। 15 বছর পর ফের বিরোধী নেত্রীর মেজাজে দেখা গেল তাকে, তবে অন্য মাটিতে, বাংলায় নয়, দিল্লিতে। সোমবার সকালে শীতের দিল্লির উত্তাপ বাড়ল তৃণমূল নেত্রীর গরম ভাষণে। রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দাপিয়ে বেড়ালেন তিনি, সুর চড়ালেন দিল্লি পুলিশের বিরুদ্ধে, নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একেবারে বিরোধী নেত্রীর মেজাজে। আমাকে অত দুর্বল ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে? আপনারা নিশ্চিত থাকুন, ওদের দেখভাল করে রাখুন, ওদের যেন কোনো ত্রুটি না হয়। রাজধানীতে তৃণমূল নেত্রীর লড়াই ত্রিমুখী, একদিকে নিশানায় বিজেপি, সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। দেখছে ঘরে ঘরে খুঁজে কে কে এসছে, এটা ওরা করতে পারে না। They don't have any right to search room to room in Bangabhavan that which people are staying from Bengal. This is our Bhavan. 150 people died because of SIR and their family members. Out of that, few family members came to raise their voice, and there are some people who are alive. But SIR case, Election Commission declared them dead. On protest of that, they came to raise their voice, but don't think that they will give us the guidelines for the agitation. I will request the Home Minister not to behave like this. When you come to Bengal, we give you the red carpet. When you came in Delhi, you give us a black carpet. We'll show you the black result. Please restrain yourself from the atrocities, from the torture of the Bengal people. We know there are some institution, judiciary, election commission, where we can raise our voice. And if they challenge like this, then they do not know we are danger than anybody else because we born and brought up from the struggle. দিল্লিতে তৃণমূল নেত্রীর দ্বিতীয় টার্গেট নির্বাচন কমিশন। সোমবার বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক। তার আগে সোমবার সকালেই তিনি সুর চড়ান কমিশনের বিরুদ্ধে। They came to meet Delhi press. They will meet you tomorrow. They will show you that how they have been tortured. Don't you think media have the right to know? Tomorrow 3 o'clock there is a meeting. There is a press conference in Bangabhavan so that you can meet the people because Delhi people doesn't know what they are doing in Bengal. নির্বাচন কমিশনের বিরুদ্ধে ময়দানে নেমেছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতেও গিয়েছেন। তৃণমূলের মামলার প্রেক্ষিতেই কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। এবার সুপ্রিম কোর্টে কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব। মমতার তৃতীয় লড়াই বিরোধী নেত্রী হিসেবে। অনেকেই বলছেন এসআইআর কে সামনে রেখে বিজেপি বিরোধী লড়াইয়ে মমতাই এখন বিরোধীদের প্রধান মুখ। Don't show us the muscle. If nobody fight in this country, I will fight. Our party will fight. সম্প্রতি বিরোধী শিবিরের দুই নেতা অখিলেশ যাদব এবং ওমর আব্দুল্লাহ কলকাতা এসে এসআইআর নিয়ে মমতার লড়াইয়ের প্রশংসাও করে গিয়েছেন। पूरे देश में अगर भारतीय जनता पार्टी से कोई मुकाबला कर रहा है तो यहाँ की मुख्यमंत्री आदरणीय ममता बनर्जी जी मुकाबला कर रहे हैं। মমতার ত্রিমুখী এই লড়াইকে সামনে রেখেই শীতের দিল্লি গরম।
हम उसको बॉयकॉट करके चलाया। নিউজ 18 বাংলা। বঙ্গে এসআইআর তরজা আর দিল্লিতে রাজনীতি গরম। একেবারে বঙ্গভবনের ভেতরে তল্লাশি চালানোর অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী আর কুণাল ঘোষ তরজায়। নিশ্চিতভাবে দিল্লি পুলিশের কাছে কিছু ইনপুট রয়েছে। আনসারুল বাংলার লোকেরা মুর্শিদাবাদের হরিহর পাড়ায় যদি থাকতে পারে, কাশ্মীরের জঙ্গি যদি ক্যানিং এ থাকতে পারে, পিএফআই সিমিল লোকেদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে, সেক্ষেত্রে তারা খোঁজ খবর তল্লাশি তো রাখবে। দিল্লির মতো হাই প্রোফাইল জায়গায় জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই উস্কানি না দিয়ে দিল্লি পুলিশকে সহযোগিতা করা উচিত। যারা ভুক্তভোগী, যারা জীবিত কিন্তু মৃত বলে দেখানো হয়েছিল, বৈধ ভোটার যাদের নাম কেটে দেওয়ার চক্রান্ত হয়েছে, হয়রান করা হয়েছে, তো সেই ধরনের পরিবারগুলির মানুষ দিল্লিতে গিয়েছেন প্রতিবাদের প্রতীক হিসাবে। কিসের দিল্লি পুলিশের রিপোর্ট, কিসের ইন্টেলিজেন্স? মাননীয় মুখ্যমন্ত্রী যখন বাংলার মানুষের ভোটের অধিকারকে অটুট রাখতে দিল্লিতে লড়াই করছেন, তখন তাদের নিম্ন রুচির আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন এবং তাতে দিশাহারা হয়ে গিয়ে বিজেপি এই ভুক্তভোগী পরিবারগুলোকে, শহীদ পরিবারগুলোকে অপমান করতে নেমেছে। তবে ইতিমধ্যেই বঙ্গভবনে তল্লাশির অভিযোগ খারিজ করে দিয়েছে দিল্লি পুলিশ। তারা বলেছে বঙ্গভবনে দিল্লি পুলিশ কোনোভাবেই ঢোকেনি। কি বললেন পুলিশ অফিসাররা, দেখুন। पश्चिम बंगाल की माननीय मुख्यमंत्री को दिल्ली में Z+ कैटेगरी की सुरक्षा निर्धारित है। तय प्रोटोकॉल के अनुसार राष्ट्रीय राजधानी में उनकी सुरक्षा व्यवस्था की जिम्मेदारी दिल्ली पुलिस की है। इस सिलसिले में आज न तो कोई पुलिसकर्मी बंग भवन में घुसा है और न ही वहां रहने वालों की आवाजाही पर कोई रोक लगाई गई है। मिली जानकारी के अनुसार बताया गया था कि एक राजनीतिक पार्टी के लगभग 150-200 के करीब समर्थक पश्चिम बंगाल से आए हैं और दिल्ली के अलग अलग जगहों पर रह रहे हैं। दिल्ली पुलिस VIPs के साथ साथ दिल्ली में आने वाले सभी लोगों की पूरी सुरक्षा सुनिश्चित करने और उचित कानून व्यवस्था के इंतजाम करने के लिए प्रतिबद्ध है। বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বামেদের প্রশংসা, আর এই নিয়েই তুঙ্গে রাজনৈতিক তরজা। ममता दीदी, आपसे तो वो कम्युनिस्ट अच्छे थे, आपने तो पूरा बंटाधार कर। অমিত শাহ বাংলার ইতিহাস জানে না। কিছুটা দিন তো জেলে কাটিয়েছেন, সেখানে যদি সময় করে বাংলার ইতিহাসটা পড়তেন, সিপিএম আমলে কিভাবে মানুষ অত্যাচারিত হয়েছে অমিত শাহর ধারণা নেই। অযাচিত প্রশংসা করার পিছনে বড় উদ্দেশ্য থাকে। অমিত শাহ সার্টিফিকেট বামেরা চাইনি। বঙ্গ রাজনীতিতে গেরুয়া শিবিরের বিচরণ সেই জনসংঘের আমল থেকে। তারপর হাতে গোনা কয়েকজন সাংসদ বিধায়ক পেয়েছে বিজেপি। ছবিটা বদলে যায় 2019-এর লোকসভা ভোট থেকে। 2 থেকে বেড়ে 18 হয় বিজেপি। অনেকের মতে বামের ভোট রামে যাওয়াতেই বিজেপির এমন উত্থান হয়েছিল। ভোটের ফলেও তা স্পষ্ট। 2016-র বিধানসভা ভোটে বামেরা পায় 25.7% ভোট। 19-এ যা কমে হয় 7.5% ভোট, অর্থাৎ বামেদের ভোট কমে প্রায় 18%, আর 19-এ কংগ্রেসের কমেছিল প্রায় 7% ভোট। দল মিলিয়ে ভোট কমে প্রায় 25%, আর 16-র তুলনায় 19-এ বিজেপির ভোট বাড়ে প্রায় 30%। ভোটের এই অঙ্কে স্পষ্ট বামেদের ভোট গেছে বিজেপির ঘরে। পর্যবেক্ষকদের একাংশের মতে 21-এর বিধানসভা ভোটে কিন্তু বাম ভোট সেভাবে রামে যায়নি। ভোটের ফলও সে কথাই বলছে। 19-এর তুলনায় 21-এ বিজেপির ভোট কমে প্রায় 2%, তৃণমূলের বাড়ে প্রায় 4%, বাম এবং কংগ্রেসের ভোট কমে 2% করে, অর্থাৎ মিলিতভাবে 4%। পর্যবেক্ষকদের মতে বাম কংগ্রেসের এই 4% ভোটের বেশিরভাগটাই গেছে তৃণমূলে। ফলে 19-এর তুলনায় 21-এ তৃণমূলের ভোট বেড়েছে আর বিজেপির কমেছে। 21-এর এই অঙ্ককে মাথায় রেখেই কি 26-এর ভোটের আগে বামেদের বার্তা দিলেন অমিত শাহ, যাতে 19-এর মতো 26-এও বাম ভোট ভালো মতো রামে টানা যায়। 4.5 दशक से
बंगाल पिछड़ता गया पिछड़ता गया पिछड़ता गया। पहले कम्युनिस्ट पार्टी, इन्होंने बंगाल को पीछे ला जाने में कोई कसर नहीं छोड़ी। और फिर ममता जी आई, उन्होंने माँ माटी मानुष का नारा दिया। ममता दीदी, आपसे तो वो कम्युनिस्ट अच्छे थे, आपने तो पूरा बंटाधार कर। অমিত শাহ বাংলার ইতিহাস জানে না, কিছুটা দিন তো জেলে কাটিয়েছেন, সেখানে যদি সময় করে বাংলার ইতিহাসটা পড়তেন, সিপিএম আমলে কিভাবে মানুষ অত্যাচারিত হয়েছে অমিত শাহর ধারণা নেই। অমিত শাহ বানতলা, ধানতলা, ছোট আঙারিয়া, চমকাইতলা, সিঙ্গুর, তাপসী মালিক এগুলো জানে না। অমিত শাহকে আগে বাংলার ইতিহাস পড়ে আসতে বলুন। সুশান্ত ঘোষের যত সাগরে, বেড়া চাপড়ার গণহত্যা, গড়বেতার গণহত্যা, কঙ্কালকাণ্ড, সব এখন বিজেপি। সুশান্ত ঘোষের ডান হাতের শুকুর আলীর ছেলে এখন বিজেপি করে। অমিত শাহকে বলুন শুকুর আলীর ইতিহাসটা একবার পড়তে। অযাচিত প্রশংসা করার পিছনে বদ উদ্দেশ্য থাকে। অমিত শাহ সার্টিফিকেট বামেরা চায়নি, এবং আরএসএস মার্কা অমিত শাহ নানান কাণ্ড কারখানা, কিন্তু আমাদের কোনো সার্টিফিকেট অমিত শাহ সে ছিঁড়ে ফেলাটাই স্বাভাবিক বলে আমরা মনে করি। ওর সার্টিফিকেট মূল্যহীন। নিউজ 18 বাংলা।